ডিয়ার পার্টিসিপেন্টস, আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সে জানাবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে, বিগত ক্লাসের ব্যাপারে কারো কোনো যদি কোয়েরি থাকে তাহলে জানাতে পারেন আর কি। ডিয়ার পার্টিসিপেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাধারণ বিজ্ঞান ক্লাসে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা মূল লেকচার শুরু করবো আর কি এখনই। আপনার আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমাদের মূলত আহ, যে সিলেবাস, এই সিলেবাসের সায়েন্সের তিনটা সেকশন আছে। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো আমাদের কেমিস্ট্রির হচ্ছে ধারাবাহিক ক্লাস চলতেছে। তো সবাইকে কানেক্ট হওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ধাতব মৌলসমূহের পরিচয় এবং তাদের যে বৈশিষ্ট্য, ধর্ম, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যেই আহ আমাদের দৈনন্দিন জীবনে যেসব এলিমেন্ট গুলো আমাদের খুব ব্যবহার হয়ে থাকে, সাধারণত পরীক্ষায় সে ধরনের এলিমেন্ট গুলো থেকে কোশ্চেন করে থাকে। তো আজকে যেটা আমাদের ক্লাস আমরা করব সেটা হচ্ছে যে আজকে হচ্ছে অধাতব যেসব পদার্থ আছে সেগুলো নিয়ে মূলত আজকে ক্লাস করব, শিখবো। তো ডিয়ার পার্টিসিপেন্টস, আপনারা একটু আমাকে নক দিবেন, যে চ্যাট বক্সে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপনারা যারা কানেক্ট হচ্ছেন কাইন্ডলি আপনারা মিউট করে রাখবেন, হ্যাঁ, যাতে ক্লাসে নিতের ঝামেলা না হয় বা অন্য ডিস্টার্ব ফিল না হয়। তো আমরা যেটা পড়তে চাচ্ছি আজকে সেটা হচ্ছে নন মেটাল বা অধাতব মৌল বা অধাতব পদার্থ। আমরা গতদিনও বলেছিলাম যে রাসায়নিক পদার্থ মানে রাসায়নিক বা রসায়নের মধ্যে যেসব এ পর্যন্ত আবিষ্কৃত যতগুলো মৌল আছে, এলিমেন্ট আছে, সবগুলোকে একটা টেবিলে রাখা হয়েছে। যে টেবিলটিকে বলা হয় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী বলা হয়। তো আমরা গতদিন যেটি পড়েছিলাম যে ধাতব মৌল যেগুলো, সেগুলো সাধারণত পর্যায় সারণীর হচ্ছে যে বাম দিকে অবস্থান করে। আজকে যেটি আমরা পড়তেছি সেটা হচ্ছে অধাতব মৌল। এই অধাতব মৌলগুলো পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করে। ঠিক আছে? যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছেন আপনারা বুঝবেন যে আসলে পিরিয়ডিক টেবিলটা কি এবং পিরিয়ডিক টেবিলের অনেক গুরুত্ব রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে 118টি মৌল, এগুলা ইন্ডিভিজুয়ালি কিন্তু এদের বৈশিষ্ট্য কেমিক্যালি রাসায়নিক বৈশিষ্ট্য বা ভৌত ধর্ম যেগুলো, সেগুলো আসলে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদের মনে রাখা বা স্টাডি করা খুব দুরূহ ব্যাপার হয়। তো সেখানে তাদের রাসায়নিক ধর্ম এবং ফিজিক্যাল ধর্মের উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন গ্রুপে রাখা হয়েছে এবং একটা টেবিলে এটাকে সজ্জিত করা হয়েছে।
যেটি আমাদের পর্যায় সারণী হিসেবে বা পিরিয়ডিক টেবিল হিসেবে পরিচিত। তো যেটি আমি বলছিলাম যে ধাতব মৌল যেগুলো ছিল কতদিন, যেটা আমরা আলোচনা করেছি সেটা ছিল কি পর্যায় সারণীর বাম দিকে। আর এই আজকে অধাতব মৌল যেগুলো সেগুলো পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করে। এটা আপনার মুখস্থ করার দরকার নাই, কিছু দরকার নেই, ওইভাবে দরকার নেই। তবে এখানে দেখেন যে আমি এখানে কালার করে আপনাকে দেখিয়ে দিয়েছি যে কোন ধরনের মৌলগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন পর্যায় সারণীর এখানে এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ। এর আগে আমি নিষ্ক্রিয় গ্যাসের উপর একটা লেকচার নিয়েছিলাম, হয়তোবা অনেকে সেখানে অনুপস্থিত থাকতে পারেন। তো যাই হোক, আমরা নেক্সটে আবার হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাসের উপর আমরা লেকচার নিব। তো আজকে যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে অধাতব মৌল যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের পরিবেশের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, সেগুলো থেকে কোন ধরনের কোশ্চিন হয়ে থাকে পরীক্ষায়, কোন ধরনের কোশ্চিন এসে থাকে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিয়ার পার্টিসিপেন্টস, এখন আপনি দেখেন যে আমরা গতদিন যে ধাতব পদার্থের বৈশিষ্ট্য নিয়ে পড়েছিলাম আর আজকে অধাতব পদার্থের বৈশিষ্ট্য নিয়ে পড়ব, মানে একদম কিছুটা হচ্ছে যে বিপরীত ধর্মী আচরণ। সেটা কি? প্রথম যেটা আসে আমাদের খুবই মানে পরিচিত একটা, যে তাপ এবং বিদ্যুতের মানে পরিবাহিতা নিয়ে, যে অধাতব মৌলগুলো তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী, একই জিনিস। তবে ব্যতিক্রম আছে, যেটা গ্রাফাইট। আমি গতদিন বলেছিলাম বিদ্যুৎ সুপরিবাহী সকল আহ, ধাতব মৌল, কিন্তু অধাতব মৌলের মধ্যে একটা অধাতব মৌল যেটি বিদ্যুৎ সুপরিবাহী, সেটা একমাত্র বিদ্যুৎ বিদ্যুৎ সুপরি আহ, বিদ্যুৎ সুপরিবাহী, সেটা হচ্ছে কি গ্রাফাইট। গ্রাফাইট অন্য কিছু নয়। গ্রাফাইটটা হলো হচ্ছে গ্রাফাইটটা হলো হচ্ছে আপনার, এটি হলো কার্বন, কার্বনের একটা ফর্ম আর কি। হ্যাঁ, তাহলে কার্বন যদি এর পরীক্ষার কোনো কোশ্চেনে থাকে যে কার্বন, যদি আপনি কার্বনও দেন সেক্ষেত্রে কিন্তু আনসার কিন্তু হয়ে যায়। কার্বন সহ যদি ওখানে গ্রাফাইট থাকে স্পেশালি, তাহলে কিন্তু আপনাকে ওই গ্রাফাইট দিতে হবে। ঠিক আছে, কার্বনটা গ্রাফাইটটা আরো স্পেসিফিক করে দিচ্ছে। হ্যাঁ, যার জন্য ব্যতিক্রম যেটা, এখানে গ্রাফাইট সুপরিবাহী। আর অন্যান্য যত আপনার হচ্ছে যে আহ অধাতব মৌল থাকবে সবগুলোই হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বা তাপ পরিবাহী। তাহলে আমরা দেখব কি, তারপর হচ্ছে যে আপনার এখানে দেখেন ভঙ্গুরতা। ভঙ্গুরতা কি? কঠিন অধাতু সাধারণত ভঙ্গুর হয় এবং সহজে ভাঙে। আর ধাতব মৌলের ক্ষেত্রে কি ছিল? সেটা কিন্তু সহজে ভাঙা যাচ্ছিল না, তাই না? তাহলে এখানে কিন্তু কিছুটা বিপরীত ধর্মী আমরা হচ্ছে যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে চকচকে নয়, এগুলা খুব সিম্পল জিনিস। আমি যেগুলা মার্ক করে রেখেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন 5 নম্বরে যেটা আছে, যেটা হচ্ছে উচ্চ আয়নীকরণ শক্তি এবং বৈদ্যুতিক ঋণাত্মকতা। আমি একটু বলি, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি মানে কি? এই যে ক্লোরাইড, এটা একটা অধাতব মৌল, ক্লোরাইড মাইনাস, এই যে আয়নিত হচ্ছে, ক্লোরাইড থেকে ক্লোরাইড মাইনাস, ক্লোরিন থেকে ক্লোরাইড মাইনাস যে তৈরি হচ্ছে, সে কিন্তু একটা ইলেকট্রন কি হচ্ছে, নিচ্ছে। এই যে আয়নীকরণ শক্তিটা হচ্ছে এটা, যে আয়নে রূপান্তর হইতে যে পরিমাণ শক্তি তার এখান থেকে কি বলে উৎপন্ন হয়। ঠিক আছে, ইলেকট্রন যখন সংযোজন হচ্ছে তখন এখানে কিন্তু এনার্জি কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, উৎপন্ন হয়। তাহলে এই যে আয়নীকরণ শক্তিটা হচ্ছে এটার বেশি। অপরদিকে বৈদ্যুতিক তড়িৎ ঋণাত্মকতা, বৈদ্যুতিক তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে এটার অনেক বেশি হয়। এইটা কি? এইটা হচ্ছে যে এর হচ্ছে যে মানে এ আর বি দুইটা যদি অ্যাটম হয়, এদের মধ্যে যদি বন্ধন থাকে, এই বন্ধনের ইলেকট্রন গুলো
যদি আমি এটাকে নন মেটাল ধরি, এই ইলেকট্রনগুলো এই নন মেটালের কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়ে থাকে। ঠিক আছে, এটার কারণ দরকার নাই আপাতত, আপনাদের অত ভিতরে যাওয়ার দরকার নেই। কিন্তু ঋণাত্মকতা মানে কি, এগুলা কি বন্ধনের ইলেকট্রন না? বন্ধনের ইলেকট্রন তো নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভ চার্জকে সে যে তার নিজের দিকে টানতেছে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে নন মেটালের ক্ষেত্রে বেশি। ঠিক আছে, নন মেটাল বা অধাতব পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার টেন্ডেন্সিটা বেশি। সেটাই হচ্ছে বৈদ্যুতিক তড়িৎ ঋণাত্মকতা বলা হয় বা বৈদ্যুতিক ঋণাত্মকতা বলা হয়। তাহলে কি হচ্ছে যে সে আলটিমেটলি কি করতেছে, এই ইলেকট্রনটা তার নিজের দিকে যখন টানতেছে, সে কিন্তু পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ তার বেশি হয়ে যাচ্ছে, এই জন্য পার্শিয়ালি নেগেটিভ চার্জ হবে। হুম। দুঃখিত। আচ্ছা, তাহলে আয়নীকরণ শক্তি বেশি, তড়িৎ ঋণাত্মকতার মান যেটা সেটাও বেশি। 6 নম্বর যে পয়েন্ট আছে, নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অধাতব মৌল ম্যাক্সিমাম দেখবেন যে এরা গ্যাসিয়াস টাইপের হয় বা লিকুইড বেশিরভাগ। এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু ধাতব মৌলের তুলনায় কিন্তু কম। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক কি, যেগুলো সলিড তাদের হচ্ছে যে দেখা যাচ্ছে ইজিলি সেটা গলে যায়, এই জন্য এদের গলনাঙ্ক, অর্থাৎ মানে খুব কম তাপমাত্রায় এটা গলে যায়, এই জন্য এটা নিম্ন গলনাঙ্ক বলা হচ্ছে। আর স্ফুটনাঙ্ক হচ্ছে যে খুব অল্প টেম্পারেচারে এটা ফোটা শুরু করে, এই জন্য এদেরকে স্ফুটনাঙ্ক বলা হচ্ছে। তাহলে আমাদের এখানে যদি বৈশিষ্ট্য মোটা দাগে আমরা বলি, মোটা দাগে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাপ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী। একমাত্র ব্যতিক্রম অধাতব মৌল আছে, যেটি হচ্ছে গ্রাফাইট, যেটা হতো যেটা হচ্ছে যে বিদ্যুৎ সুপরিবাহী। এছাড়া সবগুলো কিন্তু অপরিবাহী। তারপর হচ্ছে যে 5 নম্বরে যেটা বলা হয়েছে যে উচ্চ আয়নীকরণ শক্তি, আয়নে রূপান্তর করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আর হচ্ছে বৈদ্যুতিক তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি হয়। কারণ কি, কারণ হচ্ছে এরা যখন কোনো রাসায়নিক বন্ধন গঠন করতে চায়, তখন কি হয়, তারা বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে বা নিজের কেন্দ্রের দিকে মানে টানার একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানটাও কিন্তু বেশি। 6 নম্বরে যেটা যেটা হচ্ছে যে এটা ধাতব মৌল যেহেতু সলিড হয় বেশিরভাগ, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেশি ছিল। আর অধাতব মৌলের ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে একটা টার্ম আছে দেখেন, অ্যালোট্রপিস অথবা বহুরূপতা। বহুরূপতা হচ্ছে যে হলো এমন একটা মৌলের মানে বিভিন্ন মানে বহুরূপী বলতে কি, যে মৌল একটা কিন্তু এর কয়েকটা রূপে থাকতে পারে। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বহুরূপতার মূল কারণ কি, পরমাণুর ভিন্ন বিন্যাস, ভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন এবং ভিন্ন শক্তির আহ মানে অবস্থায় পরমাণুর উপস্থিতি। ঠিক আছে, অর্থাৎ আমার যদি মনে করেন যে কার্বন একটা হচ্ছে যে অ্যাটম বা এলিমেন্ট, এই কার্বনের তার নিজের হচ্ছে যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের কারণে, কার্বন অ্যাটমের অ্যারেঞ্জমেন্টের কারণে কিন্তু তাদের হচ্ছে যে এই ভিন্নতাটা চলে আসে, যেটাকে বলা হয় বহুরূপতা। যেমন কার্বন হচ্ছে কয়েকটা তার ইয়ে আছে, রূপভেদ আছে, যেমন গ্রাফাইট, হীরা। ঠিক আছে, এগুলো কিন্তু কার্বনের একটা কয়েকটা রূপভেদ আর কি। তো এটা চেঞ্জ হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে যে তাদের ভিতরের যে আহ, মানে ইয়াটা এই ধর্ম, ইন্ট্রিনসিক প্রপার্টিজ যেটা, সেটা চেঞ্জ হয়। কারণ হচ্ছে যে তাদের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের কারণে হতে পারে, তারপর রাসায়নিক বন্ধনের ভিন্নতার কারণে হতে পারে। ঠিক আছে, আবার তারা কোন কন্ডিশনে আছে সেই কন্ডিশনের উপর, অর্থাৎ লোয়ার টেম্পারেচারে আছে বা হায়ার টেম্পারেচারে আছে, এই টেম্পারেচারের মানে ভ্যারিয়েশনের কারণেও কিন্তু তাদের ভিন্নতা আসতে পারে। তো এই জিনিসটা একটু জানার দরকার। এটা হলো অ্যালোট্রপিসটা হয় কারণ এটা পরমাণুর ভিন্ন বিন্যাস বা বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন বা শক্তির অবস্থায় বিভিন্ন স্থিতি থাকতে পারে। ঠিক আছে, আমরা এটা দেখবো না, আমাদের দরকার হলো এক্সাম্পল। এক্সাম্পল গুলো আমাদের দরকার।
যেমন খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কার্বন। কার্বনের ক্ষেত্রে আমাদের দেখেন এখানে গ্রাফাইট, হীরা এবং গ্রাফিন। ঠিক আছে, গ্রাফিন কিন্তু, এই গ্রাফাইট আর গ্রাফিন কিন্তু সেম। ঠিক আছে, তো গ্রাফাইটের লেয়ারটা থাকে বেশি, আর গ্রাফিনটা হয় হচ্ছে যে সিঙ্গেল লেয়ার। ঠিক আছে, অর্থাৎ কেমন, আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে এরকম মনে করেন যে কার্বন যদি এরকম বিভিন্ন লেয়ারে থাকে, এভাবে অনেক লেয়ারে থাকতে পারে কার্বন গুলো। আমি এটা স্কেমেটিক ডায়াগ্রাম জাস্ট এমনি দেখাচ্ছি। এরকম কয়েকটা লেয়ার যদি একসাথে থাকে তাহলে এটা হবে হচ্ছে গ্রাফাইট। আর এখান থেকে লেয়ার গুলো যদি আলাদা করা হয়, দ্যাট মিনস একটা সিঙ্গেল লেয়ার যদি আমি নিই, তাহলে এটাকে বলা হয় গ্রাফিন। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি কিন্তু এই গ্রাফিন আর গ্রাফাইট কিন্তু সেম, তাদের কম্পোজিশন কিন্তু সেম, কিন্তু শুধু অ্যারেঞ্জমেন্ট ভিন্ন হওয়ার কারণে এটার মানে নামটা আমরা অন্য নামে ডাকতেছি। অপরদিকে ফসফরাস, ফসফরাস হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ফসফরাস আছে, লাল ফসফরাস আছে। ঠিক আছে, দুইটার উপভেদ আছে। তো এইটা হচ্ছে যে একটা প্রতিক্রিয়াশীল মানে রিঅ্যাক্টিভ, আর একটা কম প্রতিক্রিয়াশীল। ঠিক আছে, এদের ইন্ট্রিনসিক চেঞ্জের কারণে কিন্তু এই ধরনের। অক্সিজেন, অক্সিজেন কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ডাই অক্সিজেন আর একটা হচ্ছে ওজোন, ওজোন বলা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন, ডাই অক্সিজেনের সংকেত হলো O2, আর ওজোনের সংকেত হলো O3। ঠিক আছে, তাহলে এই যে অ্যাটম গুলা, এগুলার কিন্তু বিভিন্ন রূপভেদ বা অ্যালোট্রপিস থাকতে পারে। এগুলা কিন্তু পরীক্ষায় আসার মতো, বিশেষ করে কার্বন, আপনার হচ্ছে যে অক্সিজেন, কার্বনের হচ্ছে যে গ্রাফাইট, গ্রাফাইট, গ্রাফিন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গ্রাফাইট কেন গুরুত্বপূর্ণ আমি বললাম, যেটা হচ্ছে যে বিদ্যুৎ সুপরিবাহী। গ্রাফাইট আর গ্রাফিন কিন্তু একই জিনিস। ঠিক আছে, এই গ্রাফিনও কিন্তু আপনার হচ্ছে যে বিদ্যুৎ সুপরিবাহী হবে, এই যে উচ্চ পরিবাহী। ঠিক আছে, কিন্তু এদিকে অপর দিকে দেখেন, এই কার্বনেরই রূপ যেটা হীরা যেটা, সেটা কিন্তু অপরিবাহী। ঠিক আছে, কারণ হচ্ছে যে এর ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা। ঠিক আছে, এর ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে ইলেকট্রন কিন্তু মুভ করতে পারে না, ইলেকট্রন মুভ করতে পারে না। ঠিক আছে, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু এদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু মুভ করতে পারে, যার জন্য এরা হচ্ছে যে বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে, তাহলে আমরা যে অ্যালোট্রপিসের কিছু উদাহরণ আমরা দেখলাম, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কার্বনের আরো বিস্তারিত আমরা একটু দেখব। সেটা কি, আমি আগেই বলেছি, মানে এলিমেন্ট যতগুলো আছে, 118টা এলিমেন্টের মধ্যে কার্বনের অ্যামাউন্টটা বা মানে ইয়েটার অ্যাবান্ডেন্সটা পৃথিবীতে অনেক বেশি। কার্বনের অ্যাবান্ডেন্স দেখবেন রাসায়নিক মানে রসায়নবিদ্যায় বা রসায়নের মধ্যে কার্বনের যৌগ সবচেয়ে বেশি। ঠিক আছে, এটার বিভিন্ন ব্যবহার আছে, সেটা আমরা একটু দেখব। প্রথম যে ব্যবহারটা, যেটা আমরা এখানে একটু দেখেন খেয়াল করে, যে এটা শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে। আমরা যখন জারক বিজারক পড়ছিলাম বা জারণ বিজারণ যখন পড়ছিলাম, অধাতুর মধ্যে ধাতব মৌলগুলো তো বিজারক হয়, অধাতুর মধ্যে কার্বনটা কিন্তু হাইলি বিজারক। কার্বন কিন্তু অধাতু, কিন্তু বা অধাতব মৌল, কিন্তু এটা কিন্তু বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই কার্বনটা এটার বহুরূপী হয়। বহুরূপগুলি কি কি, প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে যে অদানাদার, আর একটা হচ্ছে দানাদার। ঠিক আছে, এটা কিন্তু তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কারণে কিন্তু এই মানে দুই রকম হয়। ঠিক আছে, যদি কোনো কার্বনকে আপনি একটি বেশি হিটে যদি আপনি ট্রিট করেন, তাহলে দেখবেন যে ওটার ক্রিস্টালিনিটি অনেক সুন্দর হয়। আর যদি কম টেম্পারেচারে আপনি ওই কার্বনটা প্রিপেয়ার করেন, দেখবেন যে ওটা অ্যামরফাস হচ্ছে তার, মানে অ্যামরফাস মানে হচ্ছে যে যেগুলা দেখবেন যে মানে তার স্ট্রাকচারটা স্মুথ না। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি আহ কি বলবো এটাকে, ময়দা যেরকম আপনি যদি পানি দিয়ে যদি মিক্স করেন, ময়দাগুলোকে বিভিন্ন দিকে ইয়া করা যায় না, অরিয়েন্ট করা যায় না, আপনার হচ্ছে যে মোচড়ানো যায়, এইটা হয় সেটা হয়। কিন্তু দানাদার যেগুলো, ক্রিস্টালিন যেগুলো, সেগুলো কিন্তু এভাবে আপনি মোচড় দিয়ে তার শেপটা কিন্তু মানে আপনি চেঞ্জ করতে পারবেন।
ঠিক আছে? এই জন্য দানাদার আর অদানাদার আপনি এটা কিন্তু তাদের মানে ইন্টারনাল ওরিয়েন্টেশন বলেন আর ইন্টারনাল যে ইয়াটা আছে, তাদের অ্যারেঞ্জমেন্ট আছে, তার উপর ভিত্তি করে কিন্তু এই ক্রিস্টালিন আর অ্যামারফাসটা হয়। এখন এগুলোর কিছু ব্যবহার আছে। আমরা এত বেশি দানাদার কার্বন অদানাদার কার্বন এত আমার দরকার নেই, আমার দরকার হলো এখানে হচ্ছে যে ব্যবহারগুলো। মূলত আমরা কার্বনটা কি হিসাবে ব্যবহার করি আপনারা জানেন? কার্বনটা আমরা কি হিসেবে ব্যবহার করি? এক নাম্বার হচ্ছে যে কার্বনটা যে এখানে যেহেতু বিজারক হিসাবে ব্যবহার করা হয়, বিভিন্ন মেটাল আপনার হচ্ছে যে নিষ্কাশনের সময়, বিভিন্ন আকরিক থেকে মেটালগুলো নিষ্কাশনের সময় কিন্তু কার্বনটা এখানে বিজারক হিসেবে মানে আমরা কাজ করে থাকি। ঠিক আছে? যেটা হচ্ছে কোক কার্বন, আমরা ধাতু নিষ্কাশন এবং এই যে ইস্পাত উৎপাদনে হচ্ছে যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ইস্পাতের একটা পার্সেন্টেজ কিন্তু সেখানে কার্বন দেওয়া হয়। আমরা দেখবো একটু পরে যে কার্বন যেটা হীরা, সেটা হচ্ছে সবচেয়ে মানে শক্তিশালী বা কঠিন আপনার হচ্ছে যে এলিমেন্ট আর কি। আচ্ছা, চারকোল, চারকোলও কিন্তু এক ধরনের কার্বন। ঠিক আছে? এই কার্বন প্রস্তুতির ক্ষেত্রে এটা আমি বলছি যে ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন মনে করেন আপনার বাসায় আপনার কাঠ, যখন আমরা জ্বালানি হিসেবে ইউজ করি কাঠ, এই কাঠ থেকে কিন্তু আপনার হচ্ছে যে ওই কাঠটাকে পুড়াইলে কিন্তু আপনি ওখানে কার্বন পাবেন। ঠিক আছে? এখন এই যে কাঠটাকে যে আপনি পুড়াইলেন, পোড়ানোর পরে ওখানে বিভিন্ন ধরনের আপনার ইয়া থাকে না, এলিমেন্ট ইয়া থাকে, আপনার কন্ডিশনটা বিভিন্ন ধরনের হয়। কিছু দেখবেন যে অ্যাশ হয়ে যায়, একদম সাদা ছাই হয়ে যায়। আবার দেখবেন কিছু মানে কয়লা টাইপের তৈরি হয়। এই কয়লাটা আবার জ্বালানি হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে? বিভিন্ন আপনার এটা কিন্তু টেম্পারেচার, ওটাকে ট্রিটমেন্টের উপর মানে ভিন্নতার কারণে কিন্তু এই ধরনের কোক কার্বন, আপনার চারকোল, কয়লা এরকম কিন্তু তৈরি হয়। তো এবং এটার এক একটার এক এক ধরনের আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন আছে। তো চারকোল যেটা সেটা আপনার হচ্ছে যে জ্বালানি হিসেবে ইউজ করা হয়। অপরদিকে শোধনকারী, পানি শোধনকারী হিসেবে কিন্তু ইউজ করা হয়। আপনারা দেখবেন যে আমরা এখন তো আমরা পানির ফিল্টার ইউজ করি বেশিরভাগ, এই পানির ফিল্টারে কিন্তু কার্বন ইউজ করা হয়। ঠিক আছে? এই কার্বনটা কি করে? এই কার্বনটা পানির মধ্যে কোনো ধরনের যদি মানে টক্সিক এলিমেন্ট থাকে, সেই টক্সিক এলিমেন্টকে সে শোষণ করে ফেলে। শোষণ করলে তখন হচ্ছে যে ওই টক্সিক এলিমেন্ট ছাড়া পানিটা তখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে বের হয়। এই জন্য সেখানে চারকোলটা ইউজ করা হয়, এটা শোধনকারী হিসেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা কিন্তু বাসা বাড়িতে, সবার বাসা বাড়িতে দেখা যায় যে ফিল্টার আছে, এবং সেই ফিল্টারে কিন্তু যে ফিল্টার গুলো তৈরি করে তার মধ্যে কিন্তু কার্বন অ্যাড করা হয় বা কার্বন দেওয়া হয়। তারপর কয়লা, কয়লাকে তো আমরা সবাই চিনি। এটা মূলত জ্বালানি হিসেবে ইউজ করা হয় এবং বিদ্যুৎ উৎপাদনে হিউজ পরিমাণে এটা ব্যবহার করা হয়। তাহলে বিদ্যুৎ উৎপাদনে আমাদের কয়লা যে ইউজ করা হয়, কয়লা ছাড়াও কিন্তু গ্যাসও আপনার হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনে লাগতে পারে। কারণ ওখানে আমরা জানি যে ওখানে এনার্জি তৈরি করা হয়, সেই এনার্জি দিয়ে কিন্তু আমাদের বিদ্যুৎটা বিদ্যুৎ আপনার হচ্ছে যে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়। ঠিক আছে? তাহলে আপনাকে ওখানে জ্বালানি অবশ্যই আপনাকে দিতে হবে, হয় তেল দিতে হবে, না হয় কয়লা দিতে হবে, না হয় গ্যাস দিতে হবে। ঠিক আছে? জ্বালানি হিসেবে আমরা এই কয়লাটা ইউজ করি। তারপর হচ্ছে যে কার্বন ব্ল্যাক, টায়ার, কালি, আমরা যে প্রিন্টারের কালি বা বিভিন্ন ধরনের কালি যে আমরা আগে ইউজ করতাম, এখন তো কালিটা অনেক মডারেট হয়েছে, যার জন্য হচ্ছে যে আপনার আহ মানে ইয়াটা হয়, কার্বন ছাড়াও আরো অনেক কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু কার্বনও কিন্তু কালি হিসেবে ইউজ করা হয়। এরকম যেগুলো আমাদের খুব পরিচিত, যে এই ইয়াগুলো এলিমেন্ট গুলো, সেগুলোর কিন্তু ব্যবহার আপনাকে পড়তে হবে। এরপরে যেটা ক্রিস্টালিন কার্বন, যেটা এর মধ্যে হচ্ছে যে গ্রাফাইট এবং হিরো। গ্রাফাইট হিরো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, মানে এটার মানে গুরুত্বের শেষ নাই। আপনি কিছু না পড়লেও আপনাকে এটা পড়তেই হবে। কার্বন থেকে আপনার গ্রাফাইট, হিরো, হিরো না পড়লেও গ্রাফাইট থেকে কিন্তু আপনার প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তাহলে এখানে মেইন যে আপনাকে আমি আগে বলেছি যেটা, সেটা হচ্ছে যে বিদ্যুৎ অপরিবাহী হচ্ছে হীরক। ঠিক আছে? হীরকটা হলো ডায়মন্ড, যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু আপনার যেটা গ্রাফাইট, যেটা সেটা কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। এতটুকু জানলে এনাফ এখান থেকে। আচ্ছা, গ্রাফাইটের ব্যবহারটা দেখেন। পেন্সিলের শীষ, যেটা পেন্সিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু পেন্সিল ইউজ করছি,
সেই পেন্সিলের মধ্যে যে ইয়াটা আছে আমরা অনেকে জানতাম সেটা আসলে অ্যাকচুয়ালি কার্বনই, কিন্তু কার্বনের গ্রাফাইট যে ইয়াটা অংশ বা গ্রাফাইট যে উপভেদটা আছে মূলত সেটা আমরা ইউজ করে থাকি। এই যে এখানে বলা আছে যে একক স্তরকে বলা হয় গ্রাফাইটের, একক স্তরকে বলা হয় কি গ্রাফিন। এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা নোট নিয়ে রাখবেন যে গ্রাফিন কাকে বলে। বা গ্রাফিন আর গ্রাফাইট কিন্তু একই জিনিস, শুধু একটা মাল্টি স্তর বা মাল্টি লেয়ার, আর একটা হচ্ছে যে একক স্তর যেটা বা সিঙ্গেল লেয়ার যেটা সেটা হচ্ছে গ্রাফিন। এখানে দেখেন এই গ্রাফিন যা কাচের মতো স্বচ্ছ, কিন্তু ইস্পাতের চেয়েও কিন্তু 100 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা তো জানি যে ইস্পাত বেশি শক্তিশালী হয়, তার চাইতেও কিন্তু এই 100 গুণ বেশি শক্তিশালী। এবং এটা কিন্তু ওয়েটও কিন্তু অনেক লাইট ওয়েট, মানে এটা আপনার এই, ওজন কিন্তু অনেক কম। এই জন্য এখন মডার্ন সায়েন্স আসার পরে আপনার হচ্ছে যে এরোপ্লেন বা এয়ার যেসব আছে, এয়ারবাস, এদের মানে এয়ারবাস বা তৈরিতে বা বিমান তৈরিতে এই গ্রাফাইট বলেন বা কার্বনের যে ইউজটা হিউজ পরিমাণ হচ্ছে। এটা অনেক লাইট ওয়েট এবং খুবই মনে করেন যে মানে ভ্যালুয়েবল একটা ম্যাটার, যেটা মানে ইয়াতেও দামেও কিন্তু অনেকটা সস্তা এই গ্রাফাইটটা বা গ্রাফিনটা। এবং দেখেন ইস্পাত তো অনেক ভারী জিনিস, এর চাইতে আবার 100 গুণ বেশি শক্তিশালী, যার জন্য এটার মানে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসার মতো একটা পসিবিলিটি আছে, এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখেন এখানে দেখেন জৈব রসায়নে কার্বন জৈব যৌগের মূল উপাদান এবং জীবনের ভিত্তি হলো হচ্ছে যে এই আপনার হচ্ছে যে কার্বন। ঠিক আছে, কার্বন এত পরিমাণ ব্যবহার আছে। আপনি জৈব যৌগ যত আছে গ্লুকোজ ফ্রুক্টোজ মানে লক্ষ লক্ষ তো আপনার হচ্ছে জৈব যৌগ আছে রসায়নের মধ্যে। প্রত্যেকটার মেইন যে ইয়াটা মূল উপাদান সেটাই হচ্ছে কার্বন। এরপরে কার্বন ন্যানো টেকনোলজি আছে, ইলেকট্রনিক্স হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে কার্বনটা। হ্যাঁ, শিল্প প্রযুক্তিতে আপনার হচ্ছে গ্রাফিন ন্যানো প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সে হিউজ পরিমাণ জ্বালানি হিসেবে আমরা দেখেছি অলরেডি। নির্মাণ শিল্প হিসাবে এখানে ওই যে আপনার হীরক কর্তন যন্ত্র এবং গ্রাফাইট লুম লুব্রিক্যান্ট হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে। এই ব্যবহারগুলো করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এবার কার্বন যেহেতু খুব গুরুত্বপূর্ণ, এর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ আছে যেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখেন, এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা হিউজ। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড থেকে কোশ্চিন আসার সম্ভাবনা হিউজ, এটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে যে আমি দেখাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কত কি আছে। এইটা হলো কার্বন ডাই অক্সাইড, কোনো একটা অক্সাইড, কোনো অধাতব অক্সাইড বলেন আর মেটাল অক্সাইড বলেন, এই অক্সাইড গুলো ওয়াটারের সাথে যখন পানির সাথে যখন রিয়াকশন করে তখন কিন্তু আপনার অধাতব অক্সাইড যদি যদি পানির সাথে রিয়াকশন করে তাহলে অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এই যে এখানে দেখেন কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে রিয়াকশন করে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এখন দেখেন কার্বনিক অ্যাসিড কোন জায়গায় আছে আমি বলি। সেটা হচ্ছে যে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই না, স্প্রাইট, হ্যাঁ সেখানে কিন্তু এই কার্বনিক অ্যাসিডটা ইউজ করা হয়। মূলত সেখানে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, যেটা আমরা গতদিন দেখিয়েছিলাম। তো ওই সোডিয়াম বাইকার্বনেট রিয়াকশন করে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড আবার যেহেতু এটা দুর্বল অ্যাসিড, এটা আবার ভেঙে আপনার হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আমরা যখন কোল্ড ড্রিঙ্কস এর ক্যাপ যখন খুলি তখন দেখেন না গ্যাস বের হয়, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের গ্যাসই কিন্তু বের হয়। ঠিক আছে, কেন আমি গুরুত্বপূর্ণ বলছি দেখেন, কারণ হচ্ছে যে এগুলা কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে। মানে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কার্বনিক অ্যাসিড তাহলে কোত্থেকে তৈরি হচ্ছে? কার্বনিক অ্যাসিড তৈরি করার জন্য আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস দরকার হয়। ঠিক আছে, আবার কার্বনিক অ্যাসিডটা ভেঙে কিন্তু আবার কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে ওয়াটার কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু এটা দুর্বল অ্যাসিড। তাহলে এখানে কার্বনিক অ্যাসিডটা কি হবে? আমরা এর আগে লিটমাস পেপার টেস্ট আমরা দেখেছিলাম যে আপনার
এই সেটি নীল লিটমাসকে লাল করবে। যেটা আপনার হচ্ছে যে ইয়ার এসিড যদি হয়, এসিড কি করবে, নীলকে লাল করবে, নীল লিটমাস পেপারকে লাল করবে। আর আপনি যদি লাল লিটমাস পেপারই দেন, ওটা লালই লালই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু আপনি যদি নীল লিটমাস পেপার দেন, সেটা যেটা অ্যাসিডিক সলিউশন, সেই অ্যাসিডিক সলিউশনে নীল লিটমাস পেপার সেটা লাল হয়ে যায়। আচ্ছা, কমল পানীয়র কথা আমি বললাম একটু আগেই, যে এখানে অত্যধিক চাপে পানিতে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়, যেটা সোডা ওয়াটার তৈরি করা হয়। মূলত এখানে কার্বনিক অ্যাসিড থেকেই কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, যেটা আমি বললাম। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখেন, শুষ্ক বরফ। এটা কিন্তু পরীক্ষায় মানে অনেকবার আসছে, ড্রাই আইস বলা হয় শুষ্ক বরফ। যেটা আমরা পড়েছিলাম কয়েকটা ক্লাস আগে, যেটা হচ্ছে যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, সাবলিমেশন। দ্যাট মিনস এই ড্রাই আইসটা কি হয়, এটা সলিড থেকে, আপনার সলিড ফর্ম থেকে সরাসরি কি হয়, ঊর্ধ্বপাতনে গ্যাসিয়াস হয়, গ্যাস হয়ে যায়। এরকম, এর কিন্তু কোনো তরল কন্ডিশন নাই। হ্যাঁ, তরল হয়ে নাই, এটা হচ্ছে সলিড থেকে সরাসরি গ্যাস হয়ে যায়, যেটা বলা হয় শুষ্ক বরফ। অ্যাকচুয়ালি শুষ্ক বরফ কিন্তু সেটা কোনো পানির বরফ না, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের, কঠিন কার্বন ডাই অক্সাইড যেটা বলা হয়, সেই কঠিন কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে যে ড্রাই আইস বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে ইয়ার মানে ঠান্ডার কাজে অনেক সময় ব্যবহার করে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপি অপারেশনে পেটে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এটা মানে আমার জানা নাই যে আসলে ল্যাপারোস্কোপিটা অপারেশনে কি কাজ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা আমার জানা নাই। তবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু হিউজ পরিমাণ ব্যবহার হয়ে থাকে আর কি আমাদের ইয়েতে, হসপিটাল গুলোতে। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড যেহেতু কার্বনের একটা যৌগ, আমরা একটু আগে কার্বন পড়লাম, কার্বনের কয়েকটা রূপভেদ আছে। তারপর হচ্ছে যে গ্রাফাইট, হিরো, গ্রাফিন। হ্যাঁ, প্রত্যেকটা টার্মই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাকে সুন্দরভাবে কার্বনের এই ইয়েগুলো আহ পড়ে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা ব্যবহার আছে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অগ্নি নির্বাপক। আপনারা ইয়েতে কি বলে, বিভিন্ন বাসা বাড়িতে বা আপনার অফিসে গেলে বিল্ডিং এ দেখবেন লাল একটা আপনার হচ্ছে যে গ্যাসের সিলিন্ডারের মতো লাগানো থাকে, অগ্নি নির্বাপক, ফায়ার এক্সটিংগুইশার বলা হয়। ঠিক আছে, আপনারা দেখছেন? তো সেখানে কিন্তু আপনার হচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশারে যে যেটা যে গ্যাসটা থাকে, সেটা কিন্তু মূলত এই গ্যাসটা, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা রাখা হয়। ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশারে যেটা রাখা হয়, সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা হয়। আপনারা জানেন তো যে কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করে, আগুন মানে মানে আগুন নিভাতে সাহায্য করে। তো মূলত অগ্নি নির্বাপক হিসেবে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু রাখা হয়। ঠিক আছে। আচ্ছা, পরিবেশগত প্রভাব কি, আমরা তো দেখতেছি যে কার্বন ডাই অক্সাইড এটা একটা মানে প্রধান গ্রিন হাউস গ্যাস। এগুলো কিন্তু আমাদের পৃথিবীর জন্য বিশাল কনসার্ন। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এরা কিন্তু বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু দায়ী হচ্ছে। কার্বন ডাই অক্সাইড গ্যাস, আমাদের জলীয় বাষ্প আছে, তারপর মিথেন গ্যাস আছে, এগুলো সবই কিন্তু হচ্ছে মানে আপনার হলো যে গ্রিন হাউস গ্যাস। সো গ্রিন হাউস গ্যাস এগুলাই যে যেই এই গ্যাসগুলো পানি মানে পৃথিবীর উষ্ণতাটা বাড়ায় দেয়। কেন, কিভাবে বাড়ায়? এরা হচ্ছে তাপটা শোষণ করে রাখতে পারে, যার জন্য হচ্ছে যে এরা এই গ্রিন হাউস গ্যাস মানে কি বলে পৃথিবীর সারফেসের টেম্পারেচারটা বাড়ায় দিতে পারে। এটাই হলো গ্রিন হাউস গ্যাসের কাজ। তো এখানে দেখেন কার্বন ডাই অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ, কার্বনটা গুরুত্বপূর্ণ, গ্রাফাইট গুরুত্বপূর্ণ, হিরো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা ইয়ে আছে নন মেটাল, যেটা হচ্ছে অক্সিজেন। এটা আরো গুরুত্বের শেষ নাই। কিছুদিন আগেই তো দেখলাম যে আপনার করোনা যখন হলো, তখন হিউজ পরিমাণ অক্সিজেন দরকার। ঠিক আছে, হিউজ পরিমাণ অক্সিজেন দরকার। আবার এই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো না। আপনি ওই ফায়ার মানে আগুন ধরাবেন, আগুন ধরাইতে পারবেন না অক্সিজেন না থাকলে। তো আমাদের এত কিছু জানার দরকার নেই। অক্সিজেনের বাংলা অর্থ অনেক সময় আসে, এটা হচ্ছে অম্লজান বলা হয়, অম্লজান বলা হয় অক্সিজেনের বাংলা অর্থ। আগে কি নামে ছিল? হ্যাঁ, এটা একটু ইয়া করেন, ডিস ডিফ্লোজি ডিফ্লোজিস্টিকেটেড এয়ার।
হ্যাঁ, এটা হলো ডিফ্লোজিস্টিকেটেড এয়ার বলা হয়। এটা আগে বলা হতো আর কি, পুরাতন না। পরে অন্য একজন বিজ্ঞানী, এই যে ল্যাভোয়েসিয়ে, উনি হচ্ছে যে এটার নাম রাখছে হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, তো যাই হোক, আপনার যেটা দরকার সেটা হলো যে এখানে অক্সিজেনের বাংলা অর্থ বা কে আবিষ্কার করছে এটা অনেক সময় আসতে পারে। এটা মানে মনে রাখলেও হবে, না রাখলেও, যেটা মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা এখন চলে যাব। সেটা কি? সেটা হচ্ছে যে অক্সিজেনের, আমাদের পৃথিবীতে পৃথিবীতে অক্সিজেনের বায়ুমণ্ডলের যে পার্সেন্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কত? 20.8, 20.8। হ্যাঁ, 20.8। এটা পরীক্ষা আসার সম্ভাবনা মনে করেন যে 60-80%। এই যে 20.8, এটা হলো আমাদের কি বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ। ঠিক আছে? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? এটা কত বলতে পারবেন? চ্যাট বক্সে একটু জানান তো নাইট্রোজেনের পরিমাণ। অক্সিজেনের পরিমাণ হচ্ছে যে 20.8, আর নাইট্রোজেনের পরিমাণটা কত? কেউ জানতে মানে কেউ জানলে চ্যাট বক্সে একটু জানান। এবং এই অক্সিজেনের কত কাজ আছে দেখেন। আমরা এই অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে? পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এই অক্সিজেন ছাড়া আমাদের আমাদের জ্বালানি যেটা, অর্থাৎ আমরা যে খাবার খাই, এই খাবারটা কিন্তু এই অক্সিজেনের দ্বারাই কিন্তু মানে ইয়া হয়। আপনার হচ্ছে যে এই খাবারটা হচ্ছে যে এই অক্সিজেনের দ্বারাই কিন্তু সেটা কাজ করে আর কি। মূলত খাবারটা আমরা শর্করা খাই, স্টার্চ খাই, বা যে ধরনের যে কার্বোহাইড্রেট খাই, যেটাই খাই না কেন, মূলত এগুলা হচ্ছে যে বড় বড় রাসায়নিক যৌগ, এগুলা ভাঙতে 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 আপনার গ্লুকোজ ইউনিটে রূপান্তর হয়। সেই গ্লুকোজ ইউনিট আবার করবে কি, অক্সিজেনের সাথে রিয়াকশন করে করে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে এবং এনার্জি তৈরি করে। ঠিক আছে? তাহলে এই অক্সিজেন ছাড়া কিন্তু কেউ চলতে পারবে না। এটা গেল মানুষের ক্ষেত্রে। আপনি চলে যান এবার ইয়ার ক্ষেত্রে, এই মেশিনের ক্ষেত্রে। মেশিনের ক্ষেত্রে যখন জ্বালানি দেওয়া হয়, ওইখানেও কিন্তু আপনার অক্সিজেন ছাড়া কিন্তু কোনো ফায়ারিং বা কোনো আগুন ধরবে না ওখানে। ঠিক আছে? এরপরে চলেন, এরপরে চলেন হচ্ছে যে ইয়াতে, প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ পানির মধ্যে। পানির মধ্যে যে অক্সিজেন থাকে তাকে বলা হয় ডিও, ডিজলভড অক্সিজেন। ঠিক আছে? আপনারা যারা মাছ, যারা বিভিন্ন পুকুরে দেখবেন যে মাছ চাষ করে, সেখানে বিভিন্ন মেশিন বসানো থাকে যে অক্সিজেনের মানে ইয়া করার জন্য, ডিওটা বাড়ানোর জন্য বা এই ডিজলভ অক্সিজেন বানানোর জন্য। কি করে? ওখানে একটা ফ্যানের মতো সেট করে, এরকম ফ্যান বা যেটা ঘুরে আর কি, পানিটাকে নাড়াচাড়া করায়। ঠিক আছে? মূলত কি করে, আমাদের এয়ারের যে অক্সিজেনটা আছে সেটা ওই পানির সাথে রিয়াকশন করে ওখানে, যাতে পানির মধ্যে অক্সিজেনটা ডিজলভ হয়, সেটাই হচ্ছে ডিজলভ অক্সিজেন। তাহলে এই ডিজলভ অক্সিজেনটা কাদের দরকার? তাহলে যারা জলজ প্রাণী আছে তাদের দরকার। তাদেরও তো যে মানে আপনার হচ্ছে যে যে খাবার খায় সেটাকে হজম করতে হয়, বা তাদেরও তো এই বিপাক ক্রিয়া তৈরি হয়। সেখানে কিন্তু এই ধরনের কাজ, মানে সেই ডিজলভ অক্সিজেনটা নিয়েই কিন্তু তারা কাজ করে। এরকম প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অক্সিজেনের হিউজ ব্যবহার রয়েছে। আচ্ছা, একটু আগে আমরা যে বলেছিলাম যে অক্সিজেন হচ্ছে দুই ধরনের আছে, একটা O2 আর একটা হচ্ছে ওজোন। ওজোনটা কোথায় থাকে? আমরা তো দেখলাম যে আহ, এমনি অক্সিজেন যেটা O2 সেটা হচ্ছে পানির মধ্যে থাকে, গাছের মধ্যে থাকে, তারপর হচ্ছে মানুষ নিয়ে থাকে। ঠিক আছে? পরিবেশের যে 20.8, সেই এইখান থেকেই কিন্তু আমাদের এই অক্সিজেনটা আসতেছে। আর ওজোন লেয়ার যেটা, ওজোন, এই ওজোনটা দেখবেন যে ওজোন লেয়ার হিসেবে আমরা পরিচিত অনেক সময়। এটা হচ্ছে যে বায়ুমণ্ডলের উপরে কি বলে, বায়ুমণ্ডলের একটা লেয়ার আছে, সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে হচ্ছে যে এই ওজোন লেয়ারটা থাকে, ওজোনটা থাকে। এই ওজোনটা কি করে? এই ওজোনটা আপনার হচ্ছে যে উপর থেকে, সূর্য থেকে যে ইউভি লাইট বা অতি বেগুনি রশ্মি যেগুলো আসতেছে, সেই অতি বেগুনি রশ্মিটা এই ওজোন কি করে, শোষণ করে। ঠিক আছে? ওজোন এটা শোষণ করে, করলে কি হচ্ছে, অতি বেগুনি রশ্মিটা সে কিন্তু পৃথিবীতে আসতেছে না। অর্থাৎ পৃথিবীর মানে সারফেসে এই ইউভি লাইটটা আসলে, অর্থাৎ যদি ইউভি লাইটটা আমাদের
শরীরে এসে পড়ে, এই ইউভি লাইটের উপস্থিতিতে কিন্তু আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রিয়াকশন হতে পারে। এই যে ক্যান্সার কোষ যে তৈরি হয়, এগুলো কিন্তু এই ইউভি রে যদি পড়ে আমাদের শরীরের সারফেসে, অর্থাৎ স্কিনে, আমাদের স্কিনে মানে হাজার হাজার এই জৈব যৌগগুলো আছে, এগুলা ভেঙে অন্যান্য যৌগ কিন্তু তৈরি করতে পারে। এই তখন কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যার জন্য এই অতি বেগুনি রশ্মি যাতে আমাদের পৃথিবীর মানে ইয়াতে না আসে, সারফেসে না আসে, এই জন্য আল্লাহ তাআলা স্ট্র্যাটোস্ফিয়ারের মতো একটা লেয়ার করে দিয়েছেন, ওজোন লেয়ার। সেই ওজনের সাথে হচ্ছে যে এই অতি বেগুনি রশ্মি রিয়াকশন হয়, যে এই অতি বেগুনি রশ্মিটা আমাদের মানে পৃথিবীতে কিন্তু আসে না। তাহলে আমরা দেখলাম যে ওজোন, ওজোন লেয়ারটা কোথায়, সেটা কি, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। ঠিক আছে, ইউভি লেয়ার, এই ইউভি রশ্মি যেটা আসতেছে সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন কিন্তু সেটা হজম করে ফেলতেছে। ঠিক আছে, এই জন্য ওজনের যে স্তরটা, সেই ওজনের স্তর যদি ক্ষয় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সমস্যা। যেটা আমরা এখন ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওজোন লেয়ারটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওজোন লেয়ারটা কমে যাচ্ছে মানে হচ্ছে যে এখানে অতিবেগুনি রশ্মি যেটা, সেটা কিন্তু ওজোন লেয়ার কমে গেলে আমাদের পৃথিবীতে চলে আসবে। সেক্ষেত্রে হিউজ পরিমাণ আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের, অক্সিজেন যে সিলিন্ডারে থাকবে এটার একটা কালার কোড আছে। ঠিক আছে, আপনি ওই সিলিন্ডার দেখলেই আপনি, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসেরই গ্যাসের সিলিন্ডার এটা মানে কালার কোড দেখেই চিনতে হয় যে কোন সিলিন্ডারে কি গ্যাস থাকে। তো এটা অনেক সময় পরীক্ষায় আসছে যে অক্সিজেন যে সিলিন্ডারে থাকে, সেই অক্সিজেন সিলিন্ডারে হচ্ছে যে আপনার হচ্ছে যে এটার যে কালার কোড, সেটা হচ্ছে যে কালো এবং সাদা রঙের বর্ডার হয়ে থাকে, কালো এবং সাদা রঙের বর্ডার হয়ে থাকে। তাহলে আমরা ওজনটা, অক্সিজেন দেখলাম, ওজোন লেয়ার দেখলাম, ওজোন লেয়ার কোথায় থাকে সেটা দেখলাম, ওজোনের ব্যবহার, অক্সিজেনের ব্যবহার গুলা দেখলাম। অক্সিজেন যে সিলিন্ডারে থাকে সেই সিলিন্ডারের কালার কোডটা কি হয়, এটা হচ্ছে যে কালো, পুরো সিলিন্ডারটা কালো হয় এবং উপরের দিকে সাদা রঙের বর্ডার থাকে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই আসার মতো ইনফরমেশন, আপনারা খেয়াল করে রাখবেন। আচ্ছা, আপনারা যখন হাসপাতালে যাবেন বা কোথাও মানে যেখানে ডাক্তারের চেম্বারে গেলে, যদি সিলিন্ডার থাকে অক্সিজেনের সিলিন্ডার, আপনারা দেখতে পাবেন একদম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে নাইট্রোজেন চক্র। অক্সিজেন গেল, এবার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন যে ইয়েটা, যৌগ, এই অধাতব মৌল আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা নোট রাখেন, সেটা হচ্ছে যে আমাদের আপনার হচ্ছে যে আমরা যে নিষ্ক্রিয় গ্যাস দেখছি না, এর আগে তো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কথা হয়েছিল। নিষ্ক্রিয় গ্যাস এর মানেটা কি ছিল? নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে যে আপনার এরা নিষ্ক্রিয়, এরা হচ্ছে যে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। হুম, অর্থাৎ আপনার যদি নিষ্ক্রিয় বা মানে একটা ইনার্ট এনভায়রনমেন্ট দরকার হয়, বিক্রিয়া করে না। ইনার্ট এনভায়রনমেন্ট যদি দরকার হয়, ইনার্ট এনভায়রনমেন্ট কেন দরকার হয় আমি একটু বলি। যদি ইনার্ট না থাকে তাহলে ওখানে বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল এসে ওখানে কিন্তু তারা রিঅ্যাক্টিভ হয়ে যায় এবং তারা রিঅ্যাকশন করে ফেলে। ঠিক আছে, অর্থাৎ মনে করেন আপনি একটা পরিবেশের মধ্যে অক্সিজেন রাখলেন, এর সাথে আর একটা রিঅ্যাক্টিভ, মনে করেন যে ক্লোরিন রাখলেন, কথার কথা, অক্সিজেনও রিঅ্যাক্টিভ, ক্লোরিনও রিঅ্যাক্টিভ। এরা কি করবে, এরা কিন্তু মনে করেন রিঅ্যাকশন করে ফেলবে, বা অন্য কোনো রিঅ্যাক্টিভ এলিমেন্ট যদি থাকে তাহলে রিঅ্যাকশন করে ফেলবে। এখন আপনার দরকার হচ্ছে যে ওই এনভায়রনমেন্টটা নিষ্ক্রিয় করে রাখা। ঠিক আছে, পরিবেশটাকে আপনি সুন্দরভাবে নিষ্ক্রিয় করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই নিষ্ক্রিয় গ্যাসের যে ফ্লোটা সেটা কিন্তু দিতে পারেন। তাহলে কি হচ্ছে, ওই পরিবেশটা নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে ওই পরিবেশটা আপনার এই নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশ হয়ে যাবে।
আচ্ছা, এই নিষ্ক্রিয় গ্যাস কিন্তু আর ওই ক্লোরিন বা অক্সিজেনের সাথে কিন্তু রিয়াকশন করবে না। ঠিক আছে, এখন এই যে নিষ্ক্রিয় গ্যাস আছে, এই নিষ্ক্রিয় গ্যাস 6টা, এই 6টা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এর অ্যাবান্ডেন্স অনেক কম। পৃথিবীতে বলেন বা সারা ওয়ার্ল্ড ইয়েতে বলেন, এর অ্যাবান্ডেন্স খুব কম। কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসের পরে, নিষ্ক্রিয় গ্যাস যে কয়টা আছে তারপরে সবচেয়ে নিষ্ক্রিয় যেটা, সেটা হচ্ছে আমাদের এই নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অ্যামাউন্ট হচ্ছে কত? প্রায় 78%। আমাদের পরিবেশের 78% হচ্ছে নাইট্রোজেন। তাহলে চিন্তা করেন, তাহলে এই নাইট্রোজেনের যে এনভায়রনমেন্ট, এই এত পার্সেন্ট দিয়ে দিছে। দ্যাট মিনস এই আপনার নাইট্রোজেনটা কিন্তু তারা সহজে কিন্তু কি করবে না, বিক্রিয়া করে না। নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বললাম কাদের তুলনায়? নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে তাদের চাইতে একটু কম। আমি যদি বলি নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি নিষ্ক্রিয়, তারপরে হচ্ছে যে যে মৌলটা আসবে সেটা হচ্ছে যে নাইট্রোজেন মৌলটা হচ্ছে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। ঠিক আছে, এখন এটা মনে রাখবেন কিভাবে? নাইট্রোজেন গ্যাসটা নিষ্ক্রিয়, এটা মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখবেন যে পৃথিবীতে নাইট্রোজেনের অ্যামাউন্টটা বা নাইট্রোজেনের যে শতকরা সংযুক্তি, শতকরা পরিমাণ, সেটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে এটার পরিমাণ যেহেতু বেশি, যদি এটা রিয়াক্টিভ হইতো, নিষ্ক্রিয় না হয়ে যদি রিয়াক্টিভ হইতো, এ তো সবার সাথে রিয়াকশন করে একদম মানে ছারখার হয়ে যেত। ঠিক আছে, এই জন্য মাথায় রাখবেন যে নাইট্রোজেন গ্যাসটা যেটা সেটা হচ্ছে যে নিষ্ক্রিয়। এখানে একটু বলে রাখি, যেহেতু এটা নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয় গ্যাসটা আমাদের এই যে বাজারে যে চিপস পাওয়া যায় না, চিপসের প্যাকেট, সেখানে কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কিন্তু এই নাইট্রোজেন গ্যাস ইউজ করে। ঠিক আছে, তাহলে ওই খাবারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকে, ভালো থাকে। ঠিক আছে, নিশ্চয় মানে অন্যান্য গ্যাস বের করে দিয়ে নাইট্রোজেন দিয়ে ফিল আপ করে রাখে। ঠিক আছে, আচ্ছা দেখেন নাইট্রোজেনের মানে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের মানে ইয়াতে বডিতে হিউজ পরিমাণ প্রোটিন আছে, বিভিন্ন এনজাইম আছে, এনজাইম গুলো মূলত কিন্তু প্রোটিন। এই প্রোটিন কিন্তু এই নাইট্রোজেনের থেকেই মনে করেন যে প্রোটিনটা তৈরি। নাইট্রোজেনের মানে নাইট্রোজেনের যে পার্সেন্টেজ প্রোটিনের মধ্যে হিউজ পরিমাণ। তারপর নিউক্লিক অ্যাসিড, আমাদের ডিএনএ আরএনএ যেটা আছে, ডিএনএ তে নিউক্লিক অ্যাসিড দরকার। সেই নিউক্লিক অ্যাসিড কিন্তু আপনার হচ্ছে নাইট্রোজেনের থেকে কিন্তু আপনার আহ, মানে নাইট্রোজেনের বেস যেটা, সেই বেস কিন্তু নাইট্রোজেন থেকে তৈরি, মানে নাইট্রোজেন দিয়ে তৈরি আর কি। এবং অন্যান্য যৌগ যৌগের ক্ষেত্রেও কিন্তু নাইট্রোজেনের হিউজ পরিমাণ যৌগ আছে। এবং দেখেন এই যে পরিবেশে নাইট্রোজেনের সঞ্চালন এবং পুনর্ব্যবহার নিশ্চিত করে। হ্যাঁ, যেটা এখন নাইট্রোজেন চক্র আমরা বলি, যে মানে নাইট্রোজেনটা কিভাবে আপনার হচ্ছে পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে আবার আকাশে যাচ্ছে, আকাশ থেকে আবার পৃথিবীতে আসতেছে কিভাবে, সেটাকে বলে নাইট্রোজেনের চক্র। সেটা কিভাবে আসছে সেটা এখানে আমি ডিটেলস বলতেছি না। এখানে হচ্ছে যে আমি যেটা বললাম, নাইট্রোজেনটা হচ্ছে যে নিষ্ক্রিয়, এটা কিন্তু সহজে রিয়াকশন করে না। এখন দেখেন, এটা কিন্তু রিয়াকশন করে না স্বাভাবিকভাবে, কিন্তু এটার এক্সেপশনাল একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে নাইট্রোজেন যেটা, সেটা হচ্ছে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ ক্ষরণ হয়, তখন এই নাইট্রোজেনের অক্সাইড সমূহ কিন্তু তৈরি হয়। অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করে এই অক্সিজেন নাইট্রিক অক্সাইড বা এরকম নাইট্রোজেনের অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন ওইখানের নাইট্রোজেন গুলো আপনার এরকম NO অর্থাৎ নাইট্রিক অক্সাইডে রূপান্তর হতে পারে। তাহলে যখন বিদ্যুৎ চমকায়, তাহলে সেখানে হিউজ পরিমাণ এনার্জি তৈরি হয়। সেই এনার্জির কারণে বা হিটের কারণেই কিন্তু এই ধরনের রিয়াকশন হয়। কারণ আমাদের সারফেসে কি এত ধরনের টেম্পারেচার কি সম্ভব? কোন ল্যাবে যদি এরকম টেম্পারেচার দেয় তাহলে এরকম নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে। কিন্তু ন্যাচারালি যখন বিদ্যুৎ চমকায়, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ঠিক আছে, বিদ্যুৎ যখন চমকায় তখন কি রিয়াকশন হয় বা কি নাইট্রোজেনের কোনটি তৈরি হয়? নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়। এই অক্সাইড গুলো কি হয়? এই অক্সাইড গুলো এবার পানির সাথে, আমাদের পরিবেশে যে জলীয় বাষ্প আছে, হ্যাঁ, এই জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি বলি না আমরা, তাহলে নাইট্রিক অ্যাসিড যে তৈরি হচ্ছে, এই নাইট্রিক অ্যাসিডটা তৈরি হয় কিন্তু এইভাবে। নাইট্রোজেনের অক্সাইড, অর্থাৎ নাইট্রোজেন এমনি নিষ্ক্রিয়, যখন এইটা পরিবেশে থাকতে থাকতে যখন আমাদের বিদ্যুৎ চমকায় বৃষ্টি বাদলের সময়,
এই বিদ্যুৎ চমকানোর সময় কি হচ্ছে, ওই নাইট্রোজেনটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে এবং সেটা রিয়াকশন করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই অক্সাইড গুলো আমাদের পরিবেশের জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে। অর্থাৎ ওই যে বৃষ্টি যখন হচ্ছে, এই নাইট্রিক অক্সাইডের সাথে ওই বৃষ্টির পানি রিয়াকশন হয়ে এরকম নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে এই এই বৃষ্টির পানিটা কি হবে, অ্যাসিড বৃষ্টি বলে। ঠিক আছে, এটাও হয়। আবার সালফারের ক্ষেত্রে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। এই জন্য আমরা মানে দীর্ঘদিন বৃষ্টি না হলে হঠাৎ যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে কিন্তু ভিজা ঠিক না, কারণ সেখানে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এইটা হলো নাইট্রোজেন, মানে আমাদের পরিবেশের নিষ্ক্রিয় অবস্থায়, কিন্তু নাইট্রোজেন বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে কখন, আমাদের যখন বিদ্যুৎ চমকায় তখন হচ্ছে যে অক্সাইড তৈরি করে। এগুলো কিন্তু আমাদের আসার নৈতিক কোশ্চেন, এগুলো মাথায় রাখতে হবে। তারপর নাইট্রোজেন চক্র, এই যে নাইট্রিক অ্যাসিড কি হচ্ছে এবার দেখেন। এবার নাইট্রিক অ্যাসিড মাটির সাথে মিশে যায়, বৃষ্টি পানি হয়ে নাইট্রিক অ্যাসিডটা আসতেছে, এসে কি হচ্ছে, বৃষ্টির পানিতে আপনার হচ্ছে যে ওই মাটির সাথে মিশতেছে। তাহলে এই মাটিতে আবার এই নাইট্রিক অ্যাসিডটা ভেঙে কি হচ্ছে, নাইট্রেট তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের সয়েলে কিন্তু নাইট্রেটের পরিমাণটা দরকার হয় অনেক সময়। তখন এই নাইট্রেটটা তৈরি হচ্ছে কিভাবে, আপনার হচ্ছে যে ওই যে আহ এখানে নাইট্রোজেনটা আবার, নাইট্রেটের মধ্যে তো নাইট্রোজেন নাইট্রোজেন আছে। তাহলে এই নাইট্রোজেন কিন্তু আমাদের যে এই উদ্ভিদ বা গাছপালা যেটা, সেখানে কিন্তু এই নাইট্রোজেনটা সাপ্লাই দেয় এইভাবে নাইট্রেট হিসেবে। ঠিক আছে, আবার সেই নাইট্রেটটা আবার কি হচ্ছে, প্রোটিনে রূপান্তর হচ্ছে। এইভাবেই মানে সার্কেলটা হয় আর কি। হ্যাঁ, অনেক সময় আমরা কি করি বলেন তো, দেখেন না যে ওই যারা জমিতে ধান চাষ করে তখন কি করে, ধান গাছ কাটার পরে হচ্ছে ওইখানে কিছুটা একটা অংশ কিন্তু রেখে দেয়। এটা রেখে দেওয়ার কারণ কি জানেন? এই কারণটা হলো এইটাই, এই কারণ যে এখানে নাইট্রোজেনের হিউজ পরিমাণ প্রোটিন আছে। সেই প্রোটিনটা আবার কি করতেছে, মাটির সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ ওইখানে নাইট্রোজেনটা মাটির সাথে আবার মিশে যাচ্ছে, যাওয়ার পরে আবার পরবর্তীতে যে মানে আমরা আবাদ করতে চাচ্ছি বা চাষাবাদ করতে যাচ্ছি, তখন কিন্তু আমার সারের পরিমাণ কিন্তু বাইরে থেকে আর কম প্রয়োগ করতে হবে, যেহেতু ন্যাচারালি আমরা হচ্ছে। অর্থাৎ আমাদের দেহ কিন্তু হিউজ পরিমাণ প্রোটিন আছে। যখন আমাদের দেহ, যখন মানুষ যখন মারা যায়, তখন কিন্তু এখন এগুলা কিন্তু বের হয়ে যায় যে মাটির সাথে মিশে যায়। সেখানেও কিন্তু এরকম নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, এইভাবেই কিন্তু এই নাইট্রোজেন চক্রের মাধ্যমে কিন্তু এই নাইট্রোজেন আমাদের পরিবেশে আসে, পরিবেশ থেকে আবার এনভায়রনমেন্টে যায়, এনভায়রনমেন্ট থেকে আবার সরি কি বলে কি বলে আপনার বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডল থেকে আবার পরিবেশে বা আমাদের ভূমিতে আসে। এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। যাই হোক, আমাদের অত কিছু জানার দরকার নেই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন হলো নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাসের পরে হচ্ছে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। এই নিষ্ক্রিয়তার কারণে আমাদের পরিবেশটা এত সুন্দরভাবে আছে, যেখানে অন্যান্য কারোর সাথে কিন্তু রিয়াকশন করে না, এবং নাইট্রোজেনের অ্যামাউন্টটাই সবচেয়ে বেশি, যেটা কত, 78%। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, আহ এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের খুবই ব্যবহার হয়, সেটা হচ্ছে অ্যাকুয়া রিজিয়া, রাজ অম্ল বলা হয়। হ্যাঁ, রাজ অম্ল বলা হয় অ্যাকুয়া রিজিয়া। এটা আপনারা ভালো করে মানে দাগায় রাখেন, এটা কিন্তু হিউজ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়া। অ্যাকুয়া রিজিয়াটা কি, সেটা হচ্ছে যে যারা যে মৌলগুলো, অর্থাৎ আমরা যদি গতদিন বলছিলাম যে গোল্ড, গোল্ড কি, গোল্ড হচ্ছে যে সাধারণত কি হয়, এরা রিঅ্যাক্টিভিটি কম থাকে। আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখাইছিলাম গতদিন। তো গোল্ডের রিঅ্যাক্টিভিটি কম, অর্থাৎ ন্যাচারালি এরা পিওর থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ পিওর থাকে। তো এই যে গোল্ড, এই গোল্ড গুলাকে যদি আমরা ডিজলভ করতে চাই, অর্থাৎ গোল্ড গুলার সলিউশন বানাতে চাই, তখন তারা তো সাধারণত রিয়াকশন করতে চায় না। ঠিক আছে, এই মেটাল গুলো সাধারণত রিয়াকশন করতে চায় না। তাহলে রিয়াকশন করাইতে গেলে আমাদেরকে শক্তিশালী কিছু একটা এর সাথে দিতে হবে। সেই শক্তিশালী জিনিসটাই হচ্ছে যে এটা রাজ অম্ল বলা হয়, অ্যাকুয়া রিজিয়া। তাহলে অ্যাকুয়া রিজিয়া বানাইতে গেলে দুইটা অ্যাসিড লাগে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে 3 ml, এটা হচ্ছে HCl লাগে 3 ml কনসেন্ট্রেটেড।
আর নাইট্রিক অ্যাসিড লাগে 1 সরি ml বলবো না, এটা হচ্ছে 3 মোল। 3 মোল। আর হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড লাগে হচ্ছে যে 1 মোল। রেশিওটা হচ্ছে যে 3:1। 3 হচ্ছে যে HCl আর HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড হচ্ছে যে 1 মোল। এই রেশিওতে আপনাকে হচ্ছে যে মেশালে সেটাকে বলা হয় রাজ অম্ল। এই রাজ অম্ল দিয়েই আমাদের স্বর্ণ, প্লাটিনাম এগুলাকে দ্রবীভূত করা হয়। ঠিক আছে। যদি আপনি আলাদাভাবে যদি দেন, নাইট্রিক অ্যাসিড আলাদা দিলাম, তাহলে কিন্তু আপনার দ্রবীভূত হবে না। কিন্তু এদের যদি এই রেশিওতে মিশিয়ে, যেটাকে বলা হয় রাজ অম্ল, ঠিক আছে, এইভাবে যদি দেন, এখানে যদি আপনি গোল্ড দেন, প্লাটিনাম দেন, তাহলে সেটা লিকুইড হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকুয়া রিজিয়া। পরীক্ষায় অনেকবার আসছে, এবং আপনি পরীক্ষা দিতে গেলেই এই কোশ্চেন আপনি দেখার সম্ভাবনা অনেক বেশি। এটা কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। রাজ অম্ল মানে হচ্ছে যে এখানে নাইট্রিক অ্যাসিড হচ্ছে 1 মোল, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 3 মোল। আপনাকে যদি এখন বলি, আপনি যখন ওই যে বাজারে যখন যাবেন, যাওয়ার পর স্বর্ণকারের জুয়েলার্স দোকানে যদি যান, তখন দেখবেন যে একটা বিদঘুটে একটা দুর্গন্ধ হয় এবং চোখ জ্বালা পোড়া করে। অ্যাকচুয়ালি সেখানে কিন্তু এই রাজ অম্লটা ইউজ করে ওই গোলটাকে মানে গলানোর জন্য কিন্তু এটা ইউজ করে। বুঝতে পারছেন? তাহলে এই রাজ অম্লটা কি, এটা আমাদেরকে কিন্তু শিখতে হবে, জানতে হবে সেটা কি। হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে 3 মোল, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড লাগবে 1 মোল। এটা হচ্ছে রাজ অম্ল। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত আমি যা পড়াইলাম? আমাদের যেগুলো দৈনন্দিন জীবনে যেসব লাগে সেটাই কিন্তু আমি মনে করাই দিচ্ছি আর কি, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। তো আপনাদেরকে কেয়ারফুলি কিন্তু এটা দেখতে হবে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে যে ফসফরাস। ফসফরাসের এখানে হচ্ছে যে সাধারণত ফসফরাস, সালফার, এগুলা হচ্ছে যে মানে আপনার এই বিভিন্ন ধরনের আপনার বিস্ফোরক দ্রব্য মানে বানানোর জন্য বা অস্ত্র বানানোর জন্য এই এই জিনিসগুলা দরকার হয়। ঠিক আছে, আমাদের অতটুক জানার দরকার নেই। আমাদের যেটা জানতে হবে, ফসফরাস যেটা, সেটা আমাদের দৈনন্দিন জীবনে একটা খুব ব্যবহার আছে। সেটা হচ্ছে যে আমরা যে দিয়াশালায় দেখছি না, অর্থাৎ আমরা যেটা বলি যে লাইটারের আগে তো আমরা ওই যে বারুদ দিয়ে আমরা আগুন ধরাইতাম দিয়াশালায়। দিয়াশালায় মানে আপনার কাঠির মধ্যে যে বারুদটা থাকে, সেই বারুদটা কিন্তু আপনার এই ফসফরাস থেকে তৈরি। ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে যে ফসফরাস থেকে তৈরি যে ইয়েটা, কাঠির মাথায় যে আহ বারুদটা লাগানো থাকে, সেটা কিন্তু এই আপনার ফসফরাস থেকে তৈরি। এটা জানলেই চলবে। আর হচ্ছে যে এই সামরিক ক্ষেত্রে বিভিন্ন এই আপনার বিস্ফোরক দ্রব্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই জিনিস এটা কিন্তু ইউজ করে। ঠিক আছে, আমাদের অত ডিটেলস যাওয়ার দরকার নেই, এটা জানলেই চলবে। আচ্ছা, এরপরে ফসফরাসের একটা অক্সাইড আছে, এটা একটু অবশ্যই আহ, লিখে রাখবেন, নোট রাখবেন। সেটা হচ্ছে যে ফসফরাস পেন্টা অক্সাইড। ফসফরাস পেন্টা অক্সাইড, P2O5। এটা হলো যে নিরোধক বা ডিহাইড্রেটিং হচ্ছে যে এজেন্ট হিসেবে ইউজ করে P2O5। নিরোধক কি? নিরোধক হচ্ছে আপনার হচ্ছে যে এই ইয়েটা আছে না, পানি শোষার যে আপনার স্পঞ্জ টাইপের কিছু আছে না, পানিটা শুষে নেয়। এটা হলো কেমিক্যাল, ফসফরাস পেন্টঅক্সাইড। এইটাতে হিউজ পরিমাণ পানি অ্যাডজাস্ট হয়ে যায়, পানিটা শুষে নিতে পারে। এই জন্য বলা হয় এটা নিরোধক। হ্যাঁ, ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ পানিটা শোষণ করে খুব দ্রুত, P2O5। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখানে গ্যাস মাস্কে ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করে কারণ এটি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, এই কারণে যেটা আমি বললাম, ওটার একটা প্রয়োগ হচ্ছে এটা। আর একটা জিনিস যেটা আমরা কৃষিতেও কিন্তু এটা আমরা ইউজ করে থাকি, ফসফেট সার। ফসফেট সার আমরা কিন্তু কৃষিতে কিন্তু ইউজ করে থাকি, যেটা উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনের জন্য অপরিহার্য।
ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্ব, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এগুলা থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন পাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব সালফার। ও, এখানে আরেকটা ইনফরমেশন আছে যে ইউট্রোফিকেশন, হ্যাঁ, এটা কি? ওটা হলো যে ফসফরাসের যদি আপনার বেশি হয়ে যায় ব্যবহারের জলাশয়, মানে শৈবালের অতিবৃদ্ধি ঘটতে পারে, যেটাকে বলা হয় জলজ জীবনের জন্য খুব ক্ষতিকর। সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। এটা হচ্ছে কিসের কারণে হতে পারে? ফসফরাসের অধিক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। আচ্ছা, এবার সালফারের ক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে সালফারের একটা সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস বলে এটা, হাইড্রোজেন সালফাইড গ্যাস বলে। এটা একটু মাথায় রাখতে হবে যারা, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা কিন্তু সালফারের একটা যৌগ, তাই না? সালফারের একটা যৌগ। এই গ্যাসটার গন্ধ কিন্তু পচা ডিমের মতো, ঠিক আছে? এবং এইটা, এই সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা ব্যবহার করা হয় আমরা যারা সিলিন্ডার ইউজ করি, বাসা বাড়িতে বলেন বা ল্যাবে বলেন, ল্যাবরেটরিতে বলেন, গ্যাসের সিলিন্ডার যে ইউজ করি, এই গ্যাসের সিলিন্ডারটা মানে ভালো আছে কিনা, অর্থাৎ এই গ্যাসের সিলিন্ডারের ফুট মানে ছিদ্র আছে কিনা, গ্যাসের সিলিন্ডারের মধ্যে লিকেজ হয় কিনা, এইটা পরীক্ষা করার জন্য কিন্তু এই H2S গ্যাস কিন্তু ইউজ করে। ঠিক আছে, এই জন্য মানে এটা যারা মানে কেমিস্ট্রি ইয়ার ক্লাস করছে তারা এটা জানে, এটা পরীক্ষা অনেক সময় আসে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস, সালফারের হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা হচ্ছে পচা ডিমের মতো তার গ্যাসের গন্ধটা। ঠিক আছে, এটা যে বিভিন্ন গ্যাসের যে সিলিন্ডার গুলো আছে সেটা লিকেজ আছে কিনা সেটা চেক করার জন্য এই গ্যাসটা ব্যবহার করে থাকে। ওকে, আমাদের খুব শেষের টপিক এটা আমরা চলে আসছি, সেটা হলো কি? সেটা হচ্ছে যে আমাদের সালফিউরিক অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে অনেক পরিচিত, ক্লাস 7-এ পড়ছি, 6-এ পড়ছি, 8-এ পড়ছি। ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিড যেটা বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, এবং এটাকে বলা হয় রাসায়নিক পদার্থের কি রাজা বলা হয়। রাসায়নিক পদার্থ যতগুলো আছে এদের রাজা বলা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড, রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে রাজা বলা হয়, রাসায়নিক পদার্থের রাজা। এটা কয়েক ধরনের আছে, একটা ধূমায়মান মানে ধূমায়মান আছে, আর একটা হচ্ছে যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড আছে। যেটা বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড সেটা হচ্ছে সালফান নামে পরিচিত। হ্যাঁ, সালফান, সালফান নামে পরিচিত। তাহলে সালফানটা কি অ্যাকচুয়ালি? এটা হলো 100% পিওর H2SO4। ঠিক আছে, আর আরেকটা আছে যেটা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এটা মানে 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 ইয়ার 100%-এর চাইতে কম, সেটাকে বলা হয় অলিয়াম। অর্থাৎ অলিয়ামটাও হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, একটা ধূমায়মান অলিয়াম যেটা সেটা ধূমায়মান, আর সালফান যেটা সেটা হচ্ছে 100% পিওর। ঠিক আছে, এবং এটা কেন আমি নিয়ে এসেছি বা এটা কেন ব্যবহারটা কোথায়? ব্যবহারটা হলো আমাদের লেড স্টোরেজ ব্যাটারি যেগুলো আছে, অর্থাৎ এই আপনার বড় বড় যে ব্যাটারি গুলো আছে, এই ব্যাটারিতে কিন্তু আপনার এইটা কিন্তু সালফিউরিক অ্যাসিড কিন্তু ইউজ করে। অটোমোবাইল ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জন্যই মূলত এখানে দেওয়া হয়। আর সালফিউরিক অ্যাসিড তৈরির যে প্রক্রিয়াটা, এটা অনেক সময় পরীক্ষা আসে স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় যে কন্ট্যাক্ট প্রক্রিয়া বা স্পর্শ পদ্ধতি, বাংলায় বলে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি বলে। ঠিক আছে, আর ওই যে নাইট্রিক অ্যাসিড যেরকম অ্যাসিড রেইন হলো, এখানেও কিন্তু অ্যাসিড রেইন হয়। তাহলে ওখানে NO2 বা নাইট্রোজেনের অক্সাইড ছিল, আর এখানে সালফারের অক্সাইড। এই সালফারের অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে তখন সালফিউরিক অ্যাসিড বৃষ্টি হয়। ঠিক আছে, যেটা আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। এই মোটামুটি আমার ইনফরমেশন ছিল। আর
আমরা এবার দেখব সেটা কি, সেটা হচ্ছে যে বিগত দেখেন যে আমি বারবার যেগুলো বলেছি যে আপনার এটা পরীক্ষায় কোনগুলা বেশি আসছে সেগুলা কিন্তু আমরা এখানে দেখবো, বিগত সালের কোশ্চেন গুলো। যারা আমাদের সাথে কানেক্ট আছেন আপনারা একটু আনসার দেখবেন যে বা প্রশ্নগুলো দেখবেন যে আমরা আহ, আহ, যেটা পড়লাম বা যেগুলো আমরা দেখলাম এই পর্যন্ত, সেগুলো হচ্ছে যে মানে বিগত সালের কোশ্চেনে কিন্তু হিউজ পরিমাণ এসছে এবং এগুলাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এগুলা থেকে কিন্তু আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। দেখুন প্রথম যে কোশ্চেনটা, কোন অ্যাসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়, অর্থাৎ স্বর্ণকে গলাতে পারে কোন অ্যাসিড? আমরা পড়েছি, একটু আগে পড়লাম। সেটা কি একটু অ্যান্সার করবেন, মানে চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন যে কোনটা, কোন অ্যাসিড দিয়ে আমরা স্বর্ণ গলাতে পারি। অর্থাৎ স্বর্ণ তো সহজে রিয়াকশন করতে চায় না কোন অ্যাসিডের সাথে। তাহলে আমরা কোন অ্যাসিডের সাথে আমরা, এবং সেই ইয়ার নামটা কি আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে অ্যাকুয়া রিজিয়া। হ্যাঁ, অ্যাকুয়া রিজিয়া, যে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অনেকে পেরেছেন, ধন্যবাদ। নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের রেশিওটা কি ছিল, রেশিও মনে রাখতে হবে। নাইট্রিক অ্যাসিড সাধারণত বেশি শক্তিশালী দেন ইয়ার চাইতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড চাইতে, এজন্য এটা হচ্ছে কম লাগে নাইট্রিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক যেহেতু একটু কম শক্তিশালী নাইট্রিক অ্যাসিডের চাইতে, এই জন্য এটা হচ্ছে যে 3 মোল আর এটা হচ্ছে 1 মোল। তাহলে 1:3। HCl হচ্ছে 3 মোল আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে 1 মোল। এটা হচ্ছে যে এই মিশ্রণটা দিয়ে আমরা কিন্তু স্বর্ণ কি করতে পারি, ডিজলভ করতে পারি। আচ্ছা, চিপসের প্যাকেটে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? চিপসের প্যাকেটে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? এটা আমরা বলেছি, যদিও এর মধ্যে না, এটা অবশ্যই ইয়াতে রাখবেন, নোটে রাখবেন। গুড, নাইট্রোজেন ব্যবহার করা হয়, ইয়েস। ঠিক আছে, কারণ কি? কারণ হলো নাইট্রোজেন গ্যাসটা যেটা, সেটা কিন্তু নিষ্ক্রিয় টাইপের। আমাদের নিষ্ক্রিয় গ্যাস 6টা আছে, সেই নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় যে গ্যাসটা, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এবং আরো কিন্তু অন্যান্য গ্যাস আছে, সেগুলো কিন্তু নিষ্ক্রিয়। তাহলে ওই 6টা নিষ্ক্রিয় গ্যাস, এটার কিন্তু দাম অনেক। তাহলে নাইট্রোজেন আমাদের ন্যাচারালি যেহেতু 78%, ন্যাচারালি এটা নিষ্ক্রিয়। সো আমি হচ্ছে যে কম টাকায় নাইট্রোজেন গ্যাসটা আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের মানে এটাই ব্যবহার করাই শ্রেয়। আচ্ছা, খাবার সোডার বা বেকিং পাউডারের রাসায়নিক শক্তি, ও আল্লাহ, এটা আমি গত কোশ্চেন, সরি। পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি? দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসছে। পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি? সালফারের হচ্ছে একটা যৌগ, সেটা কি? পচা ডিমের গন্ধের মতো কোনটি? অ্যান্সার করেন দ্রুত। আহ ইসি, ইসি, জয়ী। ইসি বুঝলাম না। 3 নাম্বারটা, 3 নাম্বারটা, পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি? হাইড্রোজেন সালফাইড, গুড। হাইড্রোজেন সালফাইড গ্যাস। দেয়াশালায় মানে বক্সের দুধারে কাগজের উপর দিয়ে যে বারুদ থাকে তা কি আসলে কি? এটা কি গ্রাফাইট, গন্ধক, হীরক, কাঁচ চূর্ণ মিশ্রিত ফসফরাস? আপনারা দেখেছেন কিনা এই যে দিয়াশলার যে কাঠিগুলো থাকে, দেখছেন আপনারা? একটু জানান তো চ্যাট বক্সে, দেখে থাকলে। মূলত এটা ফসফরাস, গুড, ফসফরাস।
ওই যে অ্যাকুয়ারিজিয়া, এটা দেখেন বিসিএস এর পরীক্ষায় আসছে কিন্তু। অ্যাকুয়ারিজিয়াটা কি? অ্যাকুয়ারিজিয়া কোনটা হবে দেখ বলেন তো। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, কোনটা? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। ওকে গুড, আপনারা হ্যাঁ অনেকে দেখছেন। এখন যেহেতু ক্লাস করলেন তো এগুলো মাথায় আছে, কিন্তু এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু এগুলো পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক। আচ্ছা, আবার দিয়েছে দেখেন 32তম বিসিএস আসছে, 24তম আসছে। স্বর্ণের খাদ বের বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অসাইট্রিক, হাইড্রোক্লোরিক, নাইট্রিক অ্যাসিড। গুড, নাইট্রিক অ্যাসিড। দেখবেন যে ওই যে জুয়েলারির দোকানের আশপাশে গেলে দেখবেন যে দম বন্ধ হয়ে আসে। অ্যাকচুয়ালি এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের গন্ধ ইউজ, এটা কিন্তু খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর এটা। আচ্ছা, লাফিং গ্যাস, এটা কিন্তু নাইট্রোজেনের একটা কম্পাউন্ড না, লাফিং গ্যাস। লাফিং গ্যাস কোনটা দেখ বলতে পারবেন? অর্থাৎ এই গ্যাসটা দিলে হাসার একটা উদ্বেগ তৈরি হয় বা ফিলিংসটা আসে হাসায়। নাইট্রিক, আচ্ছা N2O, গুড। এটার নাম কি জানেন? N2O, এটা যদি নামে আসতো, একটু নামটা লিখে রাখেন। এটা হলো নাইট্রাস অক্সাইড, এর নামটা হলো নাইট্রাস অক্সাইড, N2O, যেটা নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস বলে। এবং এখানে আরেকটু জেনে রাখেন, এই লাফিং গ্যাসটা ইউজ বেশি যদি আপনার এই গ্যাসটা ইউজ করা হয় তাহলে কিন্তু আপনি অজ্ঞান হয়ে যাবেন। অর্থাৎ এটা অজ্ঞানের কাজেও কিন্তু এটা ইউজ করা হয় লাফিং গ্যাসটা। নাইট্রিক অক্সাইড, হ্যাঁ, লাফিং গ্যাসটা হাসতে হাসতে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। অর্থাৎ অজ্ঞানের কাজেও কিন্তু এই গ্যাসটা ব্যবহার করে অনেক সময়। হুম, যেহেতু অন্যান্য কেমিক্যাল গুলো একটু ক্ষতিকর বেশি, এজন্য নাইট্রিক অক্সাইড গ্যাসটা বেশি ইউজ করে, অনেক অনেক দেশে এটা ইউজ করে। আচ্ছা, কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? ড্রাই আইস, এটা কিন্তু কোনো আইস না, এটা কিন্তু কোনো আইস না, এটা কিন্তু কি ছিল? কার্বন ডাই অক্সাইডের একটি সলিড, কার্বন ডাই অক্সাইড। গুড, জি। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে মূলত? অগ্নি নির্বাপক সিলিন্ডারে তরল কার্বন ডাই অক্সাইড থেকে, হ্যাঁ। মূলত কার্বন ডাই অক্সাইড কি কাজ করে যখন মানে উম, আগুন নিভানোর কাজে যখন ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে আপনারা বলতে পারবেন? মূলত আমি বলে দিই, সেটা হচ্ছে মূলত কি করে, যখন আমরা কার্বন ডাই অক্সাইড যখন ওখানে আমরা দিব, তখন কি হবে, কার্বন ডাই অক্সাইডটা ওর আশপাশের যে অক্সিজেন গুলো আছে সেগুলো সরায় ফেলে। তো অক্সিজেনের ডিটাচড হলেই তো সেখানে আর মানে আগুন ধরার সম্ভাবনা নাই। ঠিক আছে, সেই জন্য এটা কার্বন ডাই অক্সাইড ইউজ করা হয়। কার্বন ডাই অক্সাইড ইউজ করে সেখান থেকে, সেই পরিবেশ থেকে অক্সিজেনটাকে বের করে দেওয়া বা ডিটাচ করে দেওয়া। 10 নম্বর যেটা, গ্রাফিন কার বহুরূপী? অ্যালোট্রপি কার? কার গ্রাফিন? গ্রাফিন এটা হচ্ছে যে 10-এ কি হবে বলেন তো? জি, 10-এর হবে এ, গুড। আর 11, প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? হার্ডেস্ট এলিমেন্ট? হার্ডেস্ট এলিমেন্ট হীরা, গুড। ঠিক আছে, মূলত এই যে কোশ্চেন গুলো আপনারা বললেন বা ইয়ে করলেন, এর আশপাশ থেকেই কিন্তু আপনার কোশ্চেন আসবে। ঠিক আছে, এই জন্য
এটা অবশ্যই জানবেন, এবং পাশের যেগুলো আমি মানে বিশেষ করে বেশি বোল্ড করে দিয়েছি, কালার করে দিয়েছি, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে করতে হবে। ঠিক আছে, এখানে না বোঝার কিছুই নাই। ঠিক আছে, এই জন্য আপনার হচ্ছে যে এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। আপনারা বিগত সালের কোশ্চেন গুলা দেখবেন, তাহলে ইনশাল্লাহ কমন পাবেন। ঠিক আছে, আর কেউ যদি মনে করেন যারা বিসিএস প্রিপারেশন নেবেন, আপনাদের অনুরোধ থাকবে আপনারা ক্লাস 9-10 এর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে, সেই সাধারণ বিজ্ঞান বইটা আপনারা কালেক্ট করবেন, করে নিজের মতো করে মানে ইয়া করবেন, এই দাগাবেন। দাগানোর ক্ষেত্রে আপনার এই সালের কোশ্চেন যেগুলা এসেছে সেগুলাকে কেন্দ্র করে আপনারা পড়াশোনা করবেন। ঠিক আছে, আমাদের যে লেকচার শিট যেটা তৈরি করা হয়েছে মূলত এগুলোর উপর বেসিস করে কয়েকটা বইয়ের সমন্বয়ে কিন্তু আমাদের লেকচার শিটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো যদি আপনারা মানে পড়তে পারেন, কমপ্লিট করতে পারেন, তো আশা করা যায় যে এখান থেকে আপনারা 100% পয়েন্ট পাবেন। 100% তো হবে না, কোনো ইয়াতেই 100% হয় না। তো 15টা যদি থাকে তার মধ্যে 10টা 11টা এমনিতেই পারবেন। তো এই ছিল আজকে আমাদের বিজ্ঞানের ক্লাস। এই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আর সেই সাথে কারো কোনো যদি কোশ্চেন থাকে আপনারা জানাতে পারেন, এবং আমাদের ক্লাসের ফিডব্যাকও আপনারা এখানে এক্সপ্রেস করতে পারেন। হ্যাঁ, আপনার কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো আপনারা করতে পারেন। যদি আপনার আহ, মানে পড়ানোর রিলেটেড কোনো কোশ্চেন থাকে, বুঝতে পারেন না এমন টপিকস, সেক্ষেত্রে অবশ্যই বলবেন, সেটা আমরা ডিসকাস করবো, রিডিসকাস করবো আবার। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা যদি বলতে চান তাহলে বলতে পারেন। আচ্ছা, 47 বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট টপিক। আসলে আপনি মানে কতটুকু পড়েছেন আমি জানি না, তবে ইম্পর্টেন্ট টপিকের যদি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি সব সময়, আমি যে আজকে ক্লাসে তো বলেছি যে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো নিয়ে আমাদের কাজ, বা আমাদের দৈনন্দিন জীবনের সাথে যেগুলা রিলেটেড, সেগুলাতে বেশি ফোকাস দিবেন। ঠিক আছে, দৈনন্দিন জীবন বলতে এখন আপনি আপনার বাসা বাড়িতে আপনি কি কি ধরনের আপনি কেমিক্যালস ইউজ করেন, বা কি কি ইউজ করতেছেন। আপনার আসতে পারে সোপ কি, হ্যাঁ সোপ তো সব বাসা বাড়িতে আছে। এরকম আপনার সল্ট, আমরা যে খাবার সল্ট খাই সেটা কি, সেটা কিভাবে আমাদের ইয়াটা হইলো কিভাবে, বা সে রিলেটেড সোডিয়াম ক্লোরাইড তো আমরা খাই। এই আশপাশের যৌগগুলো কি, যেমন ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড আসতে পারে। এরকম আমাদের যেটা বলবো যে যেটা আমাদের জন্য মানে ব্যবহারিক যে বিষয়টা যেটা আছে, যেমন আপনি সিলিকন, বা আপনার হচ্ছে যে এখন চিপস আপনার হচ্ছে যে ইয়া এ, তৈরি হচ্ছে আপনার এই ধরনের অধাতব মৌল দিয়ে। সেক্ষেত্রে আপনি সবসময় ফোকাস রাখবেন যখন যে টপিকটা পড়বেন সেটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যেগুলো যেমন এখন ইউরেনিয়াম হিউজ, কিন্তু আমাদের যেহেতু ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়ে গেছে, ইউরেনিয়ামটা পড়বেন, কোন ইউরেনিয়ামটা আমাদের এখানে ইউজ করা হয়, তারপর হচ্ছে যে সেটার ম্যানেজমেন্ট কিভাবে হয়। হ্যাঁ, এই রিলেটেড পড়বেন। তারপর আপনার হচ্ছে যে এই, আমাদের হচ্ছে যে কি হতে পারে জ্বালানি, আমরা যেটা ইউজ করি বাসা বাড়িতে সেটা, হ্যাঁ ন্যাচারাল গ্যাস কি, ন্যাচারাল গ্যাসের উপাদানগুলো কি, তারপর আপনার হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসের উপাদানগুলো কি, তারা কি ভূমিকা রাখে। এরকম আপনি হচ্ছে যে দৈনন্দিন জীবনের যেগুলো আমাদের সাথে রিলেটেড সেগুলোই পড়বেন, এর মানে বেশি ডিপলি যাওয়ার দরকার নেই। সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিভাবে হয় স্যার, মানে এখন কি এই পরীক্ষাটা নেওয়া হয় কিনা। সরকারি এটা তো মূলত আপনার বিসিএস পিএসসি এর আন্ডারে, বিসিএস নন ক্যাডার থেকে আপনার হচ্ছে যে এই এটার নিয়োগ হয়েছে। আর লাস্ট ডিরেক্টলি নিয়োগ যেটা হয়েছে অনেক দিন আগে হয়েছে, এটা মনে হয় 2012, সরি 12 না, তারপরে একটা মনে হয় হয়েছে।
তবে মানে একদম সরাসরি নিয়োগ যেটা, সেটা হচ্ছে যে আমার যতটুকু মনে পড়ে 12-13 সালের দিকে একটা হয়েছিল, তারপরে সব আহ, তারপরে একটা হয়েছে খুব সম্ভবত এটা 2018-19-এর দিকে। হ্যাঁ, তারপরে কিন্তু আর হয় নাই, সব হচ্ছে যে নন ক্যাডার থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তো এরকম নিয়োগ আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, এরকম মানে সার্কুলার হওয়ার কথা আছে কিনা। তো যাই হোক, আপনারা হচ্ছে যে পিএসসির যেসব পরীক্ষাগুলো আছে সেগুলা মানে আপনারা মানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর বিসিএস দিলে বিসিএস থেকে আপনি তো নন ক্যাডারে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, প্রধান শিক্ষকের জন্য মূলত আপনারা এই ব্যাচের সাথে আপনারা ক্লাস করলেই হবে। মূলত এখানে ওই ধরনের টপিক গুলাই, যেটা আমাদের প্রাইমারির যে শিক্ষকের যে নিয়োগ পরীক্ষা আছে ওইটার ওইভাবে সিলেবাসটা ওইভাবে সাজানো আছে, আপনারা ওটাতে অ্যাড হলে পারবেন। বা যদি আর একটু ভাস্ট প্রিপারেশন নিতে চান, তাহলে আপনারা বিসিএস এর এটার সাথে অ্যাড হতে পারবেন। আর তারপরে আপনারা হচ্ছে যে ওই আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।